বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মনমতপুর আইডিয়াল ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি Mst.Mashuma Akhtar পূর্বেও ক্লাস নিয়েছি। তোমরা জানো যে আমি রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়েছি এবং দ্বিতীয় অধ্যায়েরও দুইটি আলোচনা করেছি গত ক্লাসে। আজকে রাষ্ট্রেরই বিভিন্ন আলোচনাগুলো আমি করব। এর আগে আমরা জেনেছি যে রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্রের উপাদান কয়টি ও কী কী। আজকে আমরা জানব যে রাষ্ট্র ও সমাজ, রাষ্ট্র ও সরকার। এক নম্বরে হলো রাষ্ট্র ও সমাজ। রাষ্ট্র ও সমাজ। দুই নম্বরে হলো রাষ্ট্র ও সরকার। রাষ্ট্র ও সরকার। তিন নম্বরে হলো রাষ্ট্র ও অন্যান্য সংঘ। অন্যান্য সংঘ। চার নম্বরে হলো রাষ্ট্র ও ব্যক্তির সম্পর্ক। রাষ্ট্র ও ব্যক্তির সম্পর্ক। ব্যক্তির সম্পর্ক। তাহলে এর আগে আমরা জেনেছি রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্রের উপাদান কয়টি ও কী কী। আজকে আমরা জানব যে রাষ্ট্র ও সমাজ, রাষ্ট্র ও সরকার, রাষ্ট্র ও অন্যান্য সংঘ এবং রাষ্ট্র ও ব্যক্তির সম্পর্ক। তাহলে রাষ্ট্র এবং সমাজ, জনসমাজের রাজনৈতিক শক্তির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় রাষ্ট্র। একটি রাষ্ট্রের জনসমষ্টির সম্মতিক্রমেই কিন্তু একটি রাষ্ট্র গঠিত হয়। স্থায়ী জনসমষ্টি ছাড়া রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। আর সমাজ যেটা রয়েছে সেটা হলো যে মানুষ যেহেতু সামাজিক জীব, আমরা সমাজে বসবাস করি। এখানে একটা প্রশ্ন আছে যে সমাজ আগে না রাষ্ট্র আগে, কিন্তু না, অবশ্যই আগে সমাজ। আমি এর আগের দিন ক্লাসেও আলোচনা করেছি যে প্রাচীন যুগে কিন্তু সে সময় রাষ্ট্র বলে কোনো কথা ছিল না, কিংবা রাষ্ট্র বলে কোনো প্রতিষ্ঠান ছিল না। কিন্তু যখন মানুষের প্রয়োজনীয়তা অনুভব করেছে যে আমাদের একটা প্রতিনিধিত্বের প্রয়োজন, তখনই কিন্তু রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। সেরূপভাবে সমাজ কিন্তু সে সময় ছিল। আদিম যুগে রাষ্ট্র ছিল না, কিন্তু সমাজ ছিল। এ কারণেই সমাজ অবশ্যই আগে, তারপরে মানুষের প্রয়োজনের তাগিদেই কিন্তু রাষ্ট্র সৃষ্টি হয়েছে। তারপরে আর একটা আছে যে রাষ্ট্র এবং সরকার কি। তো রাষ্ট্র এবং সরকার অবশ্যই সম্পর্ক রয়েছে। কারণটা হলো যে একটি রাষ্ট্রে প্রতিনিধিত্বর কারণেই একটি প্রতিনিধি তৈরি করা কিংবা সৃষ্টি করা কিংবা তাকে গঠন করা কিংবা সেখানে একটি প্রতিনিধি প্রয়োজন, সেই হিসেবে একটি রাষ্ট্রে কিন্তু একটা সরকার গঠিত হয়। যখন মানুষের প্রয়োজন অনুভব করে একটি রাষ্ট্রের কী রূপ সরকার হতে পারে, সেটা একজন মানুষ, একটি রাষ্ট্রের স্থায়ী জনসমষ্টি যাদেরকে আমরা বলতেছি, এই স্থায়ী জনসমষ্টি মানে হলো জনগণ। এই জনগণই কিন্তু সরকারের প্রয়োজনীয়তা অনুভব করে। এবং একটি রাষ্ট্রে সরকার কীরূপ হবে, সেখানকার ভৌগোলিক অবস্থান, জলবায়ু এবং সেই দেশের জনগণের মতের ভিত্তিতে এই তিনটি কারণকে একত্রিত করে সেভাবেই রাষ্ট্রের কিন্তু সরকার গঠন হয়। এবং অবশ্যই রাষ্ট্রের সাথে সরকারের সম্পর্ক রয়েছে। কারণটা হলো যে রাষ্ট্র থাকলেই সরকার দরকার আছে এবং স্থায়ী জনসমষ্টিতে একটা রাষ্ট্রে থাকবেই। সে কারণেই কিন্তু একটি সরকারের প্রয়োজনীয়তা যখন অনুভব করে, তখনই কিন্তু মানুষ একটি সরকার সৃষ্টি করে কিংবা সরকার চায় কিংবা সরকারের প্রয়োজন আছে এবং সরকারকে মনোনয়ন করে। তারপরে হলো যে রাষ্ট্র এবং অন্যান্য সংঘগুলো কী কী। রাষ্ট্র এবং অন্যান্য সংঘ হলো যে আমরা যদি বলি যে অন্যান্য সংঘটা কি, তো অন্যান্য সংঘ হলো
যে আমরা যদি রেড ক্রিসেন্ট সোসাইটির কথাই বলি, এটা হলো একটা সংঘ, কিন্তু রাষ্ট্র হলো একটি স্থায়ী প্রতিষ্ঠান, একটা স্থায়ী সংগঠন। রাষ্ট্র পরিবর্তন হতে পারে না, কিন্তু অন্যান্য সংঘ কিন্তু পরিবর্তন হতে পারে, কিংবা রাষ্ট্র কিন্তু স্থায়ী কিন্তু অন্যান্য সংঘ কিন্তু ক্ষণস্থায়ী। আবার কিছু কিছু সংঘ আছে যে স্থায়ী হয়, যেমন রেড ক্রিসেন্ট সোসাইটি, এটা অনেক দিন ধরে এই সংঘটি আমাদের দেশেও রয়েছে। তারপরে আছে যে রাষ্ট্রের সাথে ব্যক্তির সম্পর্ক আছে কিনা। আমরা যদি এমনি আলোচনা করি, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়ও যদি আলোচনা না করি, তারপরেও আমরা নিজেরাই বুঝতে পারবো যে রাষ্ট্রের সাথে অবশ্যই ব্যক্তির সম্পর্ক আছে। একটি রাষ্ট্রকে গঠন করতে হলে 4টি উপাদানের প্রয়োজন আছে। আমি গত ক্লাসেও বলেছিলাম যে নির্দিষ্ট ভূখণ্ড, স্থায়ী জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব। তাহলে স্থায়ী জনসমষ্টি কি? স্থায়ী জনসমষ্টি হলো একটি দেশের মানুষ অথবা জনগণ। এই জনগণের জন্য, জনগণ মানেই হলো কোনো না কোনো ব্যক্তি। তো এই ব্যক্তির সাথে অবশ্যই রাষ্ট্রের সম্পর্ক আছে। একটি ব্যক্তির প্রয়োজনের কারণেই কিন্তু রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, এবং ব্যক্তি শুধু একটি রাষ্ট্রে বসবাস করে না, একটি ব্যক্তি রাষ্ট্রে বসবাস করতে গেলে সে দেশের, সেই রাষ্ট্রের আইনশৃঙ্খলাকে মেনে চলতে হয়, এবং ব্যক্তি রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে, এবং ভোট দেবার অধিকার থাকে, এবং নাগরিকত্বের একটা সুযোগ সুবিধা গ্রহণ করে। তবে হ্যাঁ, একটি ব্যক্তি একটি রাষ্ট্রে, শুধু একজন ব্যক্তি একটি রাষ্ট্রেই নাগরিক হতে পারবে। বিভিন্ন রাষ্ট্রে, একাধিক রাষ্ট্রে কিন্তু জনগণ হতে পারবে না। প্রবাসীদের ক্ষেত্রে বিষয়টি আলাদা। সেই সময় যারা প্রবাসে, যে সমস্ত জনগণ, যেমন আমাদের বাংলাদেশের মতো দেশের জনগণেরা বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে আছে, তো তারা সেখানে যদি নাগরিক হয় তাহলে কিন্তু আমাদের দেশের নাগরিকত্ব থাকে না। তার মানে বিশ্লেষণ করলে বলা যায় যে আমরা এইটাই বুঝতে পারি যে একটি রাষ্ট্রে জনগণ কিন্তু শুধুমাত্র একটি রাষ্ট্রেই নাগরিক হতে পারবে, একাধিক রাষ্ট্রে নাগরিক হতে পারবে না। কিন্তু একটি ব্যক্তি যেমন রাষ্ট্রের কাছে বিভিন্ন সুযোগ সুবিধা, আইন শৃঙ্খলা সুযোগ সুবিধা কিংবা নাগরিকত্বের সুবিধা, বিভিন্ন ভাতাদি কিংবা বিভিন্ন সংস্থার সুযোগ সুবিধা সবগুলো যেমন গ্রহণ করে, তেমনইভাবে কিন্তু একটি রাষ্ট্র কিন্তু চায়, যে সরকার চায় যে জনগণ সেই আইন শৃঙ্খলা মেনে চলুক, এবং আইন প্রণয়ন যে একটি জনগণের উপরে রয়েছে সেগুলো মেনে চলে জীবনযাপন করুক। রাষ্ট্র হলো, রাষ্ট্রের মধ্যে একটি ব্যক্তির কোনো বিকাশ ঘটে, তেমনি ব্যক্তির সহযোগিতা ছাড়াও কিন্তু একটি রাষ্ট্রের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। যদি একটি রাষ্ট্রের জনসংখ্যা বেশিরভাগ শিক্ষিত হয়, তাহলে সেই রাষ্ট্রের বিভিন্ন কাজ সম্পাদন করতে গেলে সেখানে সুযোগ সুবিধা রয়েছে। কারণটা হলো যে শিক্ষিত জনগণ তাকে আমরা প্রায় সুনাগরিক বলতে পারি, এবং একজন সুনাগরিক কিন্তু একটি রাষ্ট্রে শৃঙ্খলভাবে জীবনযাপন করতে পারে। এখন আজকে তোমাদের রাষ্ট্র আমি আলোচনা শেষ করলাম। এখন আমি 2টি অধ্যায় তোমাদের ক্লাস নিয়েছি, যেমন রাষ্ট্রবিজ্ঞানের প্রয়োজনীয়তা এবং অন্যান্য সামাজিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে। তারপরে আমি তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার রাষ্ট্র ক্লাস নিলাম। এখন আমি তোমাদের বাসায় কিছু প্রশ্ন দেব, আমি বলছি, তোমরা বিষয়টি শুনবে এবং দেখবে, তার সাথে বাসায় এই প্রশ্নের উত্তরগুলো পড়ে নিবে। আমরা বরাবরই জানি যে রচনামূলক প্রশ্ন 10 নম্বরে। তো 10 নম্বরের প্রশ্ন হলো, প্রথমতই 1 নম্বর হলো রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে। রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো বা গুরুত্ব আলোচনা করো। 2য় নম্বর হলো যে রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্রের বিষয়বস্তু আলোচনা করো। আর একটি হলো 2য় অধ্যায় থেকে যে রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্রের উপাদান কয়টি ও কী কী। আরেকটি প্রশ্ন 4 নম্বরে হলো যে রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্রের সাথে ব্যক্তির সম্পর্ক রয়েছে কি না। এই পর্যন্ত এই 4টি প্রশ্ন তোমাদেরকে আমি রচনামূলক দিলাম, তোমরা বাসায় দেখবে এবং অবশ্যই ক্লাসটি দেখবে এবং পড়বে। এরপর আমি 3য় অধ্যায় আলোচনা করব, এবং তারপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্নে যাব। তোমরা সকলেই ভালো থাকবে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।